হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য আপনাদের যে 2 নম্বরের 15টা প্রশ্ন থাকে 10টা প্রশ্ন লিখতে হয়। আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে মোট 30টি 2 নম্বরের প্রশ্নের সাজেশন দেব। এই 30টি প্রশ্ন পড়লেই আপনাদের যে 2 নম্বরে 10টা প্রশ্ন লিখতে হয়, ওই 15টা প্রশ্ন থেকে আপনারা ওই 10টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। আপনাদের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে যে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়েছিলাম, তো হুবহু বন্ধুরা আপনাদের 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন কিন্তু সব কমন এসেছিল। তো সেই রকমই এই ভিডিওটির মাধ্যমেও আপনাদেরকে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়েছি। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর সহ 30টি প্রশ্নের সাজেশন দেব। এই প্রশ্নগুলো পড়লেই আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য আপনাদের যে 10টি 2 নম্বরের প্রশ্ন লিখতে হয় আপনারা কমন পাবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে বিভিন্ন বই থেকে এই উত্তরগুলি সংগ্রহ করে, প্রশ্নগুলি সংগ্রহ করে এই সাজেশনটি তৈরি করেছি। তাই অনেক পরিশ্রম করতে হয়েছে। তাই আপনাদেরকে বলব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। তো এখানে দেখুন বন্ধুরা, প্রথম যে প্রশ্নটা রেখেছি, তো অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রশ্নগুলি খাতার মধ্যে লিখে ভালো করে বুঝে পড়বেন। এখানে যে প্রশ্নগুলি আপনাদেরকে দেখাবো, আপনারা খাতার মধ্যে লিখে, আমি একটু ষোলো দেখাবো, আপনারা সাথে সাথে খাতার মধ্যে লিখে ভালো করে বুঝে পড়বেন। দেখুন প্রথম প্রশ্নটা, টেনিস কোডের শপথ কী ছিল? টেনিস কোডের শপথ কী ছিল? টেট জেনারেল আমি একবার করে পড়বো, তাহলে কি হবে, যে স্পেলিংগুলো, যে বানানগুলো ভুল থাকবে সেগুলো আপনাদেরকে বলে দিতে পারবো। টেনিস কোডের শপথ কী ছিল? স্টেট জেনারেল এর অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা সম্প্রদায় কিছু ভোটের পরিবর্তে মাথাপিছু ভোটের দাবি জানালে রাজা সরাসলুই, এখানে প্যাটকাটা মধ্যনশয় ওকারটা দিবেন, সরাসলুই সভাকক্ষ বন্ধ করে দেন। ক্রুদ্ধ তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিকটবর্তী টেনিস খেলার মাঠে সমবেত হয়ে শপথ নেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি সংবিধান রচিত হবে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। এটি টেনিস কোডের শপথ নামে পরিচিত। তারপরের প্রশ্নটা দেখুন, 1991 খ্রিস্টাব্দে ফ্রান্সের সক্রিয় ও নিষ্ক্রিয় নাগরিক বলতে কাদের বোঝানো হতো? অ্যান্সারটা দেখুন, যারা ভোট দেওয়ার অধিকার দেওয়া ছিল, অর্থাৎ যাদের ভোট দেওয়ার অধিকার দেওয়া ছিল, এখানে যারা হয়ে গেছে যাদের করবেন, যে যাদের ভোট দেওয়ার অধিকার দেওয়া ছিল তাদের সক্রিয় নাগরিক হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। শুধুমাত্র 15 বছরের বেশি বয়সী পুরুষ যারা কর প্রদান করেছেন তারা ভোট দেওয়ার অধিকারী এবং সক্রিয় নাগরিক হিসেবে বিবেচিত হন। নারী, শিশু এবং অন্যান্য মানুষ নিষ্ক্রিয় নাগরিক হিসেবে বিবেচিত হন। মহিলা, শিশু এবং অন্যান্য মানুষ ভোট দেওয়ার অধিকার ছিল না। মহিলা, শিশু এবং অন্যান্য মানুষ ভোট দেওয়ার অধিকার ছিল না। কোন সালে কাদের মধ্যে ট্রাফালগারের যুদ্ধ সংগঠিত হয়েছিল? কোন সালে কাদের মধ্যে ট্রাফালগারের যুদ্ধ সংগঠিত হয়েছিল? 1805 সালের সংগঠিত ব্রিটিশ নৌবাহিনী ফ্রান্সের বিখ্যাত ট্রাফালগারের যুদ্ধে বিজয়কে স্মরণীয় করে রাখতে এই নামকরণ করা হয়। 1905 সালের সংগঠিত ব্রিটিশ নৌবাহিনী ফ্রান্সের বিখ্যাত ট্রাফালগারের যুদ্ধে বিজয়কে স্মরণীয় করে রাখতে এই নামকরণ করা হয়। 100 দিবসের শাসন বলতে কী বোঝায়? 100 দিবসের শাসন বলতে কী বোঝায়? লাইপজিগের যুদ্ধে 1813 খ্রিস্টাব্দে নেপোলিয়ন পরাজিত হলে, এখানে দেখুন লাইপজিগের, এই লাইপজিগের একটাই শব্দ, এখানে দেখুন দুটো শব্দ আলাদা আলাদা হয়ে গেছে, এটা লাইপজিগের একসাথে লিখবেন। যে লাইপজিগের যুদ্ধে 1813 খ্রিস্টাব্দে নেপোলিয়ন পরাজিত হলে তাকে এলবা দ্বীপে নির্বাসিত করা হলেও 1815 খ্রিস্টাব্দে মার্চে তিনি ফ্রান্সে প্রত্যাবর্তন করলে রাজা অষ্টাদশ লুই ইংল্যান্ডে পালিয়ে যান। এই সময় তিনি প্রায় 100 দিন, অর্থাৎ 20 মার্চ থেকে 29 জুন 1815 খ্রিস্টাব্দে ফ্রান্সের শাসন করেন। তাই এই শাসনকাল ফ্রান্সের ইতিহাসে 100 দিবসের শাসন নামে পরিচিত। তো এই যে বন্ধুরা আপনাদেরকে 30টা প্রশ্ন দেখাচ্ছি, এই প্রশ্নগুলো 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের 2 নম্বরের প্রশ্নগুলি আসার মতো। অবশ্যই আপনারা এই প্রশ্নগুলি খাতার মধ্যে লিখে পড়বেন। এখান থেকে আপনারা অনেক প্রশ্ন কমন পাবেন। কোন সালে ও কেন ভিয়েনা সম্মেলন আহুত হয়েছিল? 1814 থেকে 15 সালে ভিয়েনার কংগ্রেসের আয়োজন সহ ইউরোপীয় এবং বিশ্ব রাজনীতিতে শহরটি একটি প্রধান ভূমিকা পালন করে চলেছে। মেটার্নিকের যুগ বলতে কী বোঝায়? দেখুন, কার্লিলে বলেছিলেন যে কোনো জাতির ইতিহাস
সবচেয়ে বেশি প্রতিফলিত হয় সেই দেশের মহান ব্যক্তিদের জীবন বৃত্তান্ত আলোচনার মধ্য দিয়ে। অস্ট্রিয়ার মেটারনিটি কেবলমাত্র অস্ট্রীয়দের নয়, সমসাময়িক ইউরোপে বিশেষ প্রভাব বিস্তার করেছিল। এর জন্য 1816 সাল থেকে 1848 সাল পর্যন্ত সময়কালকে ইউরোপের ইতিহাসে এজ অফ ম্যাটারনিচ বা ম্যাটারনিকের যুগ বলে অভিহিত করা হয়। কোন সময়কালকে সশস্ত্র শান্তির যুগ বলা হয় ও কেন? কোন সময়কালকে সশস্ত্র শান্তির যুগ বলা হয় ও কেন? ইউরোপের ইতিহাসে 1890 সাল থেকে 1914 সাল পর্যন্ত সময়কালকে সশস্ত্র শান্তির যুগ বা এজ অফ আর্মড পিস বলে অভিহিত করা হয়, কারণ এই সময়কালের মধ্যে ইউরোপের বেশিরভাগ দেশই শান্তির বাতাবরণে যুদ্ধের জন্য নিজেদেরকে প্রস্তুতি সম্পন্ন করেছিল। কার্বোনারি কারা, তাদের কেন কার্বোনারি বলা হতো? কার্বোনারি কারা এবং তাদের কেন কার্বোনারি বলা হতো? কার্বোনারি ছিল ইতালির একটি গুপ্ত সমিতি। এর লক্ষ্য ছিল সশস্ত্র বিপ্লবের দ্বারা ইতালি থেকে অস্ট্রিয়ার বিতাড়ন এবং ইতালির ঐক্য সাধন। এই সমিতির সদস্যরা কার্বন বা জ্বলন্ত অঙ্গার বহন করতে বলে এই সমিতির নামকরণ হয়েছিল কার্বোনারি। জল ভারিন কি? এখানে বোরকের জয় ওকার দিবেন, বোরকের জয় ওকার ল। জল ভারিন কি? প্রুশিয়ার নেতৃত্বে জার্মানি, এখানে প্রুশিয়ার নয়, প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির সুরসংঘের নাম ছিল জল ভারিন। 1834 খ্রিস্টাব্দে জল ভারিন প্রতিষ্ঠিত হয়েছিল। জার্মানির ঐক্য আন্দোলনে জল ভারিনের বিশেষ অবদান ছিল। এখানে জল ভারিন একটাই শব্দ। ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে বলা হতো এবং কেন? ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে বলা হতো এবং কেন? তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হতো। রাশিয়ার জার, এখানে এখানে দেখুন জার শব্দটা একসঙ্গে হয়ে গেছে রাশিয়ার সঙ্গে, আপনারা পেজ দিয়ে আলাদা করে লিখবেন। রাশিয়ার একটা শব্দ, জার একটা শব্দ। রাশিয়ার জার আলেকজান্ডার তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলে উপহাস করেছিলেন। তুরস্কর নৈতিক ও চারিত্রিক দৃঢ়তার রুগ্নতা দেখা দিয়েছিল এবং তুরস্ক সাম্রাজ্যের দুর্বলতা ও পতনমুখ অবস্থার জন্য তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হতো। কোন কোন রাষ্ট্র ত্রিশক্তি আতাত গঠন করেছিল ও কি উদ্দেশ্যে? কোন কোন রাষ্ট্র ত্রিশক্তি আতাত গঠন করেছিল ও কি উদ্দেশ্যে? 1907 সালে ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আতাত হয়েছিল। তাহলে 1907 সালে ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আতাত হয়েছিল। আনসলুস্কি জার্মান সম্রাট হিটলার জাতির ঐক্য স্থাপনের জন্য জার্মানির সঙ্গে টিউটন জাতি অধ্যুষিত অস্ট্রিয়াকে জার্মান সম্রাট হিটলার জাতির ঐক্য স্থাপনের জন্য জার্মানির সঙ্গে টিউটন জাতি অধ্যুষিত অস্ট্রিয়াকে সংযুক্ত করার পরিকল্পনা করেন। তার এই নীতি আনসুলুস নামে পরিচিত। মার্কেন্টাইলবাদ বলতে কি বোঝো? মার্কেন্টাইলবাদ বলতে কি বোঝো? তো এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আপনাদেরকে আরও 15টি প্রশ্ন দেব। এই 15টি প্রশ্ন এবং আরও যে এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে 15টি প্রশ্ন দেব, এই 30টি প্রশ্ন পড়লেই হবে, উত্তর সহই দেব। মার্কেন্টাইলবাদ বলতে কি বোঝো? আপনারা বারবার কমেন্টে বলছেন যে স্যার প্রশ্নের 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর সমেত দিবেন, তাই যেহেতু উত্তর সমেত বন্ধুরা ভিডিওটা তৈরি করতে হচ্ছে, তাই অনেক সময় লাগছে, তাই 15টা করে ভাগ করে আপনাদেরকে উত্তর সহই দেব। মার্কেন্টাইলবাদ বলতে কি বোঝো? মার্কেন্টাইলবাদ ষষ্ঠ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে ইউরোপের একটি অর্থনৈতিক তত্ত্ব। এই অর্থনৈতিক তত্ত্ব অনুসারে পুঁজি সরবরাহের উপর দেশের উন্নতি। মার্কেন্টাইলবাদ ষষ্ঠ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে ইউরোপের একটি অর্থনৈতিক তত্ত্ব। এই অর্থনৈতিক তত্ত্ব অনুসারে পুঁজি সরবরাহের উপর দেশের উন্নতি নির্ভরশীল বলে মনে করা হয়। অ্যাডাম স্মিথ মার্কেন্টাইলবাদের অন্যতম প্রবক্তা ছিলেন। তাহলে অ্যাডাম স্মিথ মার্কেন্টাইলবাদের অন্যতম প্রবক্তা ছিলেন। তো এই যে বন্ধুরা আপনাদেরকে 30টা প্রশ্ন দেব, তো আপনারা 5টা করে প্রশ্ন, অল্প প্রশ্ন পড়বেন, ভালো করে বুঝে পড়বেন। দরকার পড়ে আপনারা 3টে করে প্রশ্ন পড়বেন, 2 নম্বরে 3টে করে প্রশ্ন পড়বেন, 3টে থেকে 5টা প্রশ্ন পড়বেন, ভালো করে বুঝে পড়বেন। কেননা এই প্রশ্নগুলোই অনেকে আবার ঘুরিয়ে দিয়ে দিবে। যদি না আপনারা ভালো করে বুঝে পড়েন, তাহলে ঘুরিয়ে দিয়ে দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তাই আপনাদেরকে বলবো আপনারা 3টে থেকে 5টা প্রশ্ন পড়বেন, বলে 3টে প্রশ্ন পড়বেন, 5টা না হলে 5টা পড়বেন, ভালো করে বুঝে পড়বেন। মার্কেন্টাইলবাদের অন্যতম প্রবক্তা ছিলেন। মার্কেন্টাইলবাদ বা বাণিজ্যবাদ বর্তমানে রাজনীতিবিদদের কাছে গ্রহণযোগ্য তথ্য নয়।
বন্ধুরা দেখা হচ্ছে ঠিক পরের ভিডিও নিয়ে।